গোলাম রনি, গণহত্যার দোষর এখনো দেশের রাষ্ট্রপতি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আরো বলেছেন যে আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি বলেছেন এখন নির্বাচিত সরকার চাইলে বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে, গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে কোনো বাহাদুরি নেই বলেও মন্তব্য করেন তিনি। এই যে নাহিদ ইসলাম এতগুলো অভিযোগ করলেন রাষ্ট্রপতির বিরুদ্ধে, এই অভিযোগের সত্যিকার অর্থে ভিত্তি রয়েছে কি নাকি আসলে চাপ তৈরির কৌশল? আমি নাহিদ সাহেব যেহেতু এখন একটা দায়িত্বপূর্ণ পদে আছে, হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট, একটি দলের প্রধান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যেভাবে এনলাইটেন করেছিল বা তাকে যেভাবে প্রজেকশন করেছিল, মনে হচ্ছিল আজ তারেক রহমান সাহেব যে পদে বসছেন এটা মূলত নাহিদ সাহেবের জন্য সংরক্ষিত ছিল এইভাবে। তো যদি নাহিদ সাহেব প্রধানমন্ত্রী হতেন তাহলে জুলাইতে হয়ে যেত মানে আমাদের মুক্তিযুদ্ধ, আর 1971 সনে যেটা হয়েছে সেটা হয়ে যেত গন্ডগোল, আর আমাদের যে জাতীয় জীবনের যে শুরুটা সেটা হতো 47 থেকে। তো তিনি আজকে এই যে একটা কথা বলেছেন, সঙ্গত কারণে তার রাগ হতেই পারে। যিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তার দলের লোকজন তাকে জাতির পিতা ঘোষণা করত, নাহিদ ইসলাম ইজ দ্য ফাদার অফ নেশন, এরকম তাদের একটা মাস্টার প্ল্যান। তো সেই জায়গা থেকে এখন সে একটা জায়গাতে অনুল্লেখিত একটা জায়গাতে আছেন, সেখানে বর্তমান রাষ্ট্রপতির প্রতি তার রাগ হতে পারে, ক্রোধ হতে পারে, ক্ষোভ হতে পারে, তাকে হত্যাকাণ্ডের দোষর বলতে পারেন। এটা যেহেতু আল্লাহ তাকে মুখ দিয়েছেন, মুখ দিয়ে তিনি শুধু খাবেন তা তো না, কিছু কথাও তো বলতে হবে। তো তিনি সেটা বলছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আবার তার যারা কাউন্টার প্রতিপক্ষ রাষ্ট্রপতির দলের যারা লোকজন আছেন, এখন যারা রাষ্ট্রপতি রেখেছেন, তারা যদি বলতেন যে ঠিক আছে, হত্যাকাণ্ডের যারা দোষর, 1400 হত্যাকাণ্ড হয়েছে তাদের দোষর, তার যদি বিচার হয় বা তাকে যদি শাস্তি দিতে হয় ভালো কথা, আমরা দেব। কিন্তু একই সঙ্গে 1971 সনে আমাদের যে 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, সম্ভ্রম হানি হয়েছে, 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, এই মানুষগুলো আমাদের চোখের সামনে এখন লম্ফঝম্প করছে। আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার করব, আবার নতুন করে সবকিছু বিচার করব। এবং সেই বিচার কমিটিতে নাহিদ ইসলাম যদি থাকে এবং সে যদি বলে ইয়েস উই আর অ্যাগ্রি, তাহলে হতে পারে একটা সমতা। ধরেন আপনি একদিকে শুধু ব্যাটিং করবেন আর অন্যদিকে করবেন, সেটা তা নয়। আমরা একটা মনস্তাত্ত্বিক খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। আমাদের বাংলাদেশে অহরহ এমন সব ঘটনা ঘটছে, এমন সব কথাবার্তা চারিদিক থেকে শুনছি, বিশেষ করে ক্ষমতার জায়গা থেকে, প্রায় আমাদের মন খারাপ হয়ে যায় যে এরকম তো আসলে হওয়ার কথা ছিল না। এখন দেখা গেল যে একটা দেশের অস্তিত্ব সেটা নির্ভর করে সেই দেশের স্বাধীনতা সংগ্রামের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, একটা দেশের জাতীয় পতাকা, একটা দেশের সংবিধান। মানে একটা মানুষের, আপনি একটা মানুষের যদি মস্তিষ্ক ধরেন, মাথা ধরেন, হাত ধরেন, পা ধরেন, হিউম্যান বডি, সেগুলো যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন তাহলে তার সেটা মানুষ থাকে না। তদ্রূপ একটা জাতিরাষ্ট্র গঠন, আমরা যে এরকম একটা বাঙালি জাতি আছি, আমাদের তো একটা শুরু আছে, আমাদের বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, একটা আসলে জাতির একটা শুরু আছে, আর বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রটা শুরু আছে, এই রাষ্ট্রের কতগুলো কারিগর আছে, এই রাষ্ট্রের কতগুলো পিলার আছে। পুরো জিনিসটিকে তছনছ করে দিচ্ছে কিছু মানুষ এই গত 18 মাস ধরে, এবং এখনো পর্যন্ত তাদের নফস নিয়ন্ত্রিত হয় নাই। এখনো পর্যন্ত তারা তাদের মতো করে দম্ভ করে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সংসদটা তৈরি হয়েছে, এই সংসদটা তো আসলে আমরা তৈরি করেছি রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, আল বদর আর শামসদেরকে পরাজিত করে আমরা এই জাতীয় সংসদ তৈরি করেছি। এখন সেই জাতীয় সংসদে আল রাজাকার, আল বদর আর শামস, তাদের গুণগান হচ্ছে, তাদের ভাবমূর্তি সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের নামে কোরআন খানি হচ্ছে, তাদের নামে শোক প্রস্তাব উত্থাপিত হচ্ছে। এগুলো বিএনপি কিভাবে সহ্য করছে আল্লাহই জানে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বাইরে থেকে আসছি, আমাদের এগুলো খুব কষ্ট হয়, মনের মধ্যে এরকম কষ্ট। এরকম আসলে হওয়া উচিত নয়। একটা জাতি আমরা কতটা অন্যায় করলে, অপরাধ করলে, মানে যে জিনিস আমরা ছেড়ে দিয়েছি, যে জিনিস আমরা পরিত্যাগ করেছি, সেই জিনিসগুলো আবার আমাদেরকে মাথায় করে বহন করতে হচ্ছে। এখন বাংলাদেশে যারা লোকজন, সরকারি কর্মকর্তা, আজকে দেখলাম যে বিরাট একটা গ্রুপ, 25 জনের একটা গ্রুপ, তারা পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, এবং সরকার সেটাকে প্রমোট করছে।
তো এই যে জিনিসগুলো যা কিছু ঘটছে তারই প্রেক্ষিতে জনাব নাহিদ ইসলাম এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তিনি তার মতো বলছেন। বয়স এবার সংসদের প্রথম অধিবেশন থেকে কিন্তু দেখেছি রাষ্ট্রপতি ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, এবং এই যে যেমনটি নাহিদ ইসলাম বলছেন যে এখন নির্বাচিত সরকার, বিএনপি চাইলে রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, বিএনপি কে চাইছে না, হিসেবটা আসলে কি? আপনার রাষ্ট্রপতি আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের দোষর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোষর, তার কাছে আপনারা কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম তো মন্ত্রী ছিলেন, তারা কেন শপথ নিলেন? তারা তো প্রথমে বলতে পারতেন যে আমরা বঙ্গভবনে যাব না, বঙ্গভবন থেকে তাকে তাড়িয়ে আমরা আলী রিয়াজকে রাষ্ট্রপতি বানাবো, আমরা আসিফ নজরুল সাহেবকে রাষ্ট্রপতি বানাবো, এমনকি রেজওয়ানা হাসানকে আমরা রাষ্ট্রপতি বানাবো। সেগুলো বানিয়ে তার হাত দিয়ে, বা এমনি আমরা ফরহাদ মাজার সাহেব ছিলেন তাদের সাথে, তারপর শেষে আমার দেশের মাহমুদুর রহমান সাহেব ছিলেন, এরকম অনেক লোক তো তাদের পছন্দের মানুষ ছিল, তাদেরকে তারা তো ইচ্ছে করে রাষ্ট্রপতি বানিয়ে তারপর সেখানে যেতে পারতেন। কিন্তু সেটা না করে তারা হু হু করে সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, তার হাতে খাবার খেলেন, সবকিছু খেলেন। এরপরে যত অধ্যাদেশ দিলেন, যা কিছু দিলেন, এই বেচারাকে দিয়ে স্বাক্ষর করিয়ে তারপরে এখন সেই বেচারাকে গালাগাল করছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে কি জানেন, রাষ্ট্রপতির এই লোকটার এক নম্বর দোষ, একেবারে দোষ হলো এই লোকটা মুক্তিযোদ্ধা। এই লোকটা যদি মুক্তিযুদ্ধ না করতো, যদি রাজাকার হতো, বিশ্বাস করেন কেউ তারা গালাগালি করতো না এখন। ইভেন আওয়ামী লীগে যদি সে দোষর হতো এবং তার দুর্নীতি করতো, আরো অনেক খারাপ কাজ করতো, তাহলে কিন্তু এখন যারা তার সমালোচনা করছে তারা কেউ করতো না। তার মেইন প্রবলেম হলো তার রন্ধ্রে রন্ধ্রে মুক্তিযুদ্ধ। এখন যেমন ফজলুর রহমান সাহেবকে সবাই ফজাই পাগল বলছে, ফজা পাগলা বলছে, এখন রাষ্ট্রপতিকে তো সরাসরি ভাবে বলতে পারে না, ক্ষমতা ছাড়ার সাথে সাথে তারাও এরকম একটা পাগল বানিয়ে ফেলবে। আমাদের ইতিহাসের দায়ের কারণেই কি তাহলে? আমরা এবার দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কিন্তু আমরা বেশ কিছু অধিবেশনে আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বেশ বিতর্ক হয়েছে, এবং যেমনটি আসলে জামায়াতের আমির বলেছেন যে আমরা অতীতকে পেছনে রেখে ইতিহাসের জায়গায় ইতিহাস রেখে চলুন আমরা এগিয়ে যাই। এবং আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026 পাশের মাধ্যমে জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে, যা নিয়ে আমরা দেখেছি সংসদে উত্তাপ ছড়িয়েছে। জামায়াতে ইসলামী কয়েকজন নেতাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং শিশু মুক্তিযোদ্ধা বলেও দাবি করেছেন, কি বলবেন? প্রথমত হলো জামাতের আমির তো না, ঠিক আছে, তাকে সবাই আপনারা জামাতের সভাপতি বলবেন। আমির শব্দটা শব্দগত ভুল আছে, তিনি জামাতের প্রধান হতে পারেন বা জামাতের সভাপতি। তো জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমানকে ইতিহাস সম্পর্কে পড়তে হবে যে আসলে ইতিহাসটা কিভাবে রচিত হয়, ইতিহাসটা কিভাবে প্রবাহিত হয়, ইতিহাসটা কিভাবে সংরক্ষিত হয়। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান যদি ইতিহাস না জানেন, তাহলে এই জাতির কপালে দুর্ভোগ আছে। কথাটা বললাম এই কারণে, ইতিহাসকে কখনোই একটা জায়গাতে স্থির রাখা যায় না, ইতিহাস চলমান। আবারও যদি আমি জামায়াত আমিরের একটি বক্তব্য উদ্ধৃত করি, গোলাম মাওলা রনি তিনি বলেছেন গাল গল্প করতে বা ইতিহাসের মাস্টার বা ছাত্র হতে সংসদে যায়নি, আর তাকে ইতিহাসের ছাত্র হওয়ার জন্য সংসদে পাঠানো হয়েছে। তাকে ওখানে আতর মাখার জন্য, তারপর দাড়িতে খেজাব মাখার জন্য, ওখানে রাগ হওয়ার জন্য, 1971 সনে জামাত কোনো ভালো কাজ মন্দ কাজ করেন এই কথা বলার জন্য তাকে ওখানে পাঠানো হয়নি। তাকে জাপান যাওয়ার জন্য পাঠানো হয়নি। তাকে এই যে এখন যে 35টা জেলাতে যে ধান ডুবে গিয়েছে, সেই জায়গাতে বিরোধী দল হিসেবে কৃষক যে এই ডুবন্ত ধান দেখে সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে, এই দৃশ্য দেখার জন্য এবং এখানে তাদের জন্য কাজ করার জন্য তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে। আমরা তাকে মাগনা মাগনা সে সেখানে যাচ্ছে না, তাকে আমরা টাকা দিচ্ছি। উই আর দ্য নেশন, উই আর পেইং হিম। তিনি আমাদের প্রতিনিধি, আমরা তাকে টাকা দিচ্ছি। সে বলুক যে আমরা এই পার্লামেন্ট থেকে একটা টাকা নেব না, আমরা তাকে টাকা দিচ্ছি। ওই পার্লামেন্টে প্রতি মিনিটে আমাদের কত টাকা খরচ আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে, তাকে অফিস দেওয়া হয়েছে, সবকিছু বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সহায় সম্পত্তি দেওয়া হয়েছে। ফলে তাকে কি কারণে পাঠানো হয়েছে সেটা লেখা আছে বাংলাদেশে। তার ইচ্ছায় হবে না, তার যদি এই জিনিসগুলো ভালো না লাগে, হি শুড রিজাইন। তার এখান থেকে রিজাইন করা উচিত, নম্বর ওয়ান। এখন আমি ইতিহাসের কথা আপনাকে বলি। ধরুন আজ থেকে 5000 বছর আগে যখন মহাভারতের যুগ, তখন দুটো বিবাদমান গ্রুপ ছিল। তো সেই বিবাদমান গ্রুপের মধ্যে একটা হলো পাণ্ডব আর একটা কৌরব। কৌরবরা ছিল ভিলেন, ভিলেনদের যে প্রধানমন্ত্রী তার নাম ছিল শকুনি। এখনো যদি সেই 5000 বছর আগের সেই শকুনি নামটি আপনাকে বলে ডাকা হয়, আপনি একজন শকুনি, আমাকে ডাকা হয়, আমরা কিন্তু মেজাজ হারিয়ে ফেলি। তাহলে ইতিহাস কি থেমে থাকছে সেই মহাভারতের যুগে? এরপরে আসেন ফেরাউন, 3500 বছর আগে। কত আগে ফেরাউন মারা গেছে।
আজকেও যদি আমি আপনাকে গালি দেই ফেরাউন বলে, আপনার মাথা ঠিক থাকবে না। ফেরাউন বলি, হামান বলি, কারণ বলি, আপনি রাগ হয়ে যাবেন। ফলে ৩৫০০ বছরের পুরনো ইতিহাস এখন আমাদেরকে তাড়া করছে। এরপরে আসুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জামানাতে ১৪০০ বছর আগে যদি আপনাকে বলি, এই তোর বাবার নাম আবু জেহেল, তুই একটা আবু জেহেলের কন্যা বা আবু জেহেলের পুত্র, আমাকে যদি কেউ বলা হয়, মুহূর্তের মধ্যে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে সেই ১৪০০ বছর আগের ইতিহাস আমরা ভুলতে পারিনি। আবার যদি আপনি সেই ১৭৫৭ সনের ইতিহাসে আসেন, আপনাকে যদি বলা হয় আপনি একটা মির্জাফর, আপনি একটা রায়দুল্লাহ, পিয়ার লতিফ, জগৎ শেঠ, মাথা খারাপ হয়ে যায়। তো কোনো ইতিহাস কখনো কোথাও থামিয়ে রাখা যায়নি। ফলে একইভাবে ওই যে বাংলাদেশ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, রাজাকার, আলবদর আর শামস, এগুলো নিকৃষ্টতম গালি হিসেবে আমাদের পাখিরা এই গালিগুলোকে পরিহার করবে। কিন্তু বিরোধী দলীয় উপনেতা যেমনটি বলছিলাম যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহির নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বলেছেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ রাজাকার বা আলবদর ছিলাম না, আমরা জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব। অস্বীকার করে দায় মুক্তি মেলে কি? না, এখানে তার মানে এই জামাতের যে লোকগুলো আছে, আমি ভদ্রলোকের কমন সেন্স দেখে খুব অবাক হয়ে যাই। এই সময় কথাগুলো এখানে বসে তার বলাটা ঠিক হয়নি। এমনকি ধরেন অনেক লোক মুক্তিযুদ্ধ করেছে, জামাতের মধ্যে আছেন, মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু জামাতের প্ল্যাটফর্মে বসে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা সুন্দর শোনা যায় না। আপনি কিছু কিছু জায়গা আছে যেখানে কোরআন তেলাওয়াত মসজিদই মানায়, কিছু কিছু জায়গা আছে গানের যে মঞ্চ, সেই গানের মঞ্চে গানই ভালো যাবে, কিন্তু কোনো যেখানে ধরেন একটা শোকের মিছিল, সেখানে গিয়ে আপনি ইচ্ছা করলে মাইকেল জ্যাকসনের গান গাইতে পারেন না। জামাতের এখনও শিখতে হবে স্থানকাল পাত্র ভেদে শীতকালে কি ওয়াজ করবে আর গরমকালে কি ওয়াজ করবে। তারা সেই কাজগুলো না শিখে অলনে সাডেনলি ৭৮ জন মানুষ সংসদে গিয়ে পুরো সংসদের পরিবেশটাকে এমন একটা অ্যাবনক্সিয়াস করে ফেলছে। সেই অ্যাবনক্সিয়াস করার কারণে ওই দৃশ্য দেখে, ওদের কথাবার্তা শুনে আমাদের অনেকেরই মন খারাপ হয়ে যায় যে এটা কি ধরনের ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। অধ্যাপক মাহবুবুর রহমান, ৭১-এর জামায়াত আর এখনকার জামায়াত এক নয় এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একাল সেকালটা আসলে কিভাবে নির্ধারণ হবে? আপনাকে আবার ধন্যবাদ। জামাত ইসলামের আলোচনা তো আপনি শুধু ৭১ কেন, আরো আগে থেকে করতে হবে, এবং সেই আলোচনা আমরা অনেকবারই করেছি। ভারত বিভাগ ওই সময় জামাত ইসলামের মানে রোলটা কি ছিল, 1971-এ তার রোল কি ছিল। রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সময় জামাত সঠিক সিদ্ধান্ত নেয়নি, এমনকি বিএনপির সাথে দীর্ঘদিন থাকার পরে 2008-এর নির্বাচনের ক্ষেত্রে বিএনপির সাথে জামাতের নির্বাচনের সাথে দ্বিমত ছিল। তো একাল সেকাল দিয়ে ঠিক আপনার কোনো দায় মুক্ত হয় না কেউ। বিষয়টা হলো, কেউ যদি যারা প্রজন্মান্তরে একটা আস্থা, একটা বিশ্বাসের জায়গায় থাকে, সেই বিশ্বাসটা থেকে সে কিভাবে বেরিয়ে আসছে এর ব্যাখ্যা তাকে দিতে হয়। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সে তো যদি সরাসরি যে 1971-এ জামাত নেতা কর্মী ছিলেন তার ভূমিকা আর এখন যারা জামাত করছেন তাদের ভূমিকা, সেটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু বিশ্বাসের জায়গায় রাজনৈতিক দলের যে গঠন কাঠামো এবং রাজনৈতিক দলটার যে ভূমিকা ঐতিহাসিকভাবে, সেই জায়গা থেকে তো ডিফারেন্স তৈরি হয় না, খুব সামান্যই। তো এখানে এই বিতর্কটা আসলে একাল সেকাল দিয়ে শেষ করা যাবে না। আপনাকে কাঠামোগতভাবে এবং ফ্যাক্ট আকারে ব্যাখ্যাটা দিতে হবে। ফ্যাক্ট যেগুলো আমরা 1971-এ যে পারস্পরিকভাবে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এটাই হলো ফ্যাক্ট। এবং আইনমন্ত্রী যেমনটি তুলে ধরেছেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাশে এটি প্রতিষ্ঠিত সত্য হয়েছে। তাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর কোনো নৈতিক জায়গা জামায়াতের নেই। এটা হয়তো আইনের প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সামাজিক তো একটা আলাপ আমাদের আছেই। সবচেয়ে আমি তো মনে করি আইনের চেয়ে অনেক বেশি শক্তিশালী সামাজিক আলাপ। সামাজিক আলাপের যখন গুরুত্ব থাকে, আইন তখন কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আইন তো আপনি পরিবর্তন করেনি, কিন্তু সমাজ কি বলছে, সমাজ থেকে আপনাদের ইচ্ছা করলে এখনই আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলই তার এই যে লম্বা সময়ের পরিক্রমায় তার অবস্থান কিন্তু সে
ক্ষণে ক্ষণে পরিবর্তন করতে পারবে, কিন্তু বিভিন্ন সময় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার থেকে কিন্তু আলাদা হতে পারবে না। আপনি দেখেন গত 15 বছরের আওয়ামী লীগ আবার যদি যেভাবে আওয়ামী লীগের রাজনীতি আসুক বা না আসুক, কিন্তু এই 15 বছরের রাজনীতি কিন্তু তার দায় নিতেই হবে সব লম্বা সময় ধরে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু তার দায় নিতে হয়, এই দায় থেকে কেউ বেরোতে পারে না। তো সে কারণে আমরা যে আলাপটা করি ঐতিহাসিক জায়গা থেকে, আলাপটা তো ঐতিহাসিক ডেটা দিয়ে করতে হবে, এটা তো আমরা নিজের আলাপ করলে হবে না। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে জামাত একটা কাজ করছে, কেউ কেউ জামাতের কেউ কেউ, যেটা আপনি নায়েবে আমিরের কথা বললেন, শিশু মুক্তিযোদ্ধা, যে এটা দ্বারা অন্তত তারা বোঝানোর চেষ্টা করছে যে এখন তারা মুক্তিযুদ্ধকে কিভাবে, মানে মুক্তিযোদ্ধার ব্যাপারটাকে তারা নিজেদের পজিটিভ দেখার চেষ্টা করছে। এই পরিবর্তনটা মনে হচ্ছে আসছে। এতদিন তো আমরা ভাবছিলাম, আমরা দেখছিলাম তাদের আলাপ আলোচনার মধ্যে কিন্তু সেটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা ডিবেটের মধ্যে তারা ছিল। কিন্তু এখন দেখেন আপনি তাদের কেউ কিন্তু সেখান থেকে সরে আসছে, সে নিজেকে বলতে চাচ্ছে যে সে শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। তো এটার অর্থ হলো এই মুক্তিযুদ্ধ যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা এবং মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে যে বাংলাদেশের রাজনীতি করা কঠিন, সেটা কিন্তু অন্যভাবে স্বীকার করার মতোই এটা। তো এই জায়গাটা আমি সবসময় মনে করি, মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে চান, মুক্তিযুদ্ধকে মেনেই রাজনীতি করতে হবে। এবং এইটা যে যারা যত দেরি করবে ততই তাদের বিতর্ক তাদের পিছ ছাড়বে না, এবং এই কাজটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। তারপরেও যে এটা যে জনগণের কাছে কতটা সমাদৃত হবে, কিভাবে সমাদৃত হবে, সেই প্রশ্ন রেখেই আমি বলছি, কিন্তু আপাতত তো এটা এভাবেই বলতে হবে।